ফুল বলে দিতে যাচ্ছিল সে উদ্যানকে ভালোবাসে, তখনই তার মনে পড়ে গেল আবেশ সুস্থ না হওয়া পর্যন্ত কথাটা বলতে পারবে না সে। এখনই বলে দিলে আবেশ আরো ভেঙে পড়বে। সে নিরপেক্ষ স্বরে বলল, উনি আরো কয়েকদিন থাকবেন আবেশ ভাই। আর আমরা ওনাকে চলে যেতে বলতে পারি না, কারণ বাড়িটার অর্ধেক এখনো ওনার। উদ্যান কঠোর চোখে তাকালো ফুলের দিকে। পরিস্থিতি সামাল দিতে ফুল মুহূর্তেই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। এসব কথা এখন ভালো লাগছে না, ক্ষুধা লেগেছে ভীষণ। আবেশ ভাই, তুমিও চলো, একসাথে বসে ডিনার করব। যাবে তো? আবেশ ম্লান হাসলো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুই সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছিস। একটু পরীক্ষা করে দেখব। বলেই আবেশ হাত উঁচিয়ে ফুলের গাল টেনে দিতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে উদ্যান ছো মেরে আবেশের হাতটা মাঝপথেই ধরে ফেলল। কাঠকোট্টা গলায় বলে উঠল। এত ছুঁচি করে কেন? কি সমস্যা তোমার? আবেশ এক ঝটকায় হাত সরিয়ে নিল, বিরক্ত স্বরে বলল, আপনি কোন দিক ইঙ্গিত করছেন? ফুল আর আমি একসাথে বড় হয়েছি, খাইয়ে দিয়েছি, কোলেও নিয়েছি, বাইকে চড়ে একসাথে ঘুরেও বেরিয়েছি। ও ছোট ছিল তখন, এখন বড় হয়েছে। হাত বাড়াবে না ওর দিকে। আপনি দুদিনের আগন্তুক হয়ে আমাকে আদেশ করছেন, আর আপনার ধারণা আমি সে আদেশ মানব? উদ্যানের দৃষ্টি তলোয়ারের মতো ধারালো হয়ে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল। আমি দুদিনে আগন্তুক হলে আমি বিহীন ও অস্তিত্বহীন। আবেশ মুখ খোলার আগেই ফুল দুহাত তুলে দুজনকেই থামিয়ে দিল। চুপ করো দুজন, আর আবেশ ভাই খেতে চলো। বলেই ফুল উদ্যানের হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল। উদ্যানও অযথা তর্কাতর্কি না করে তার সাথেই পা মেলালো। আবেশ ফুলের ধরে রাখা হাতের দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখে প্রায় মাসখানেক পর রুমের বাইরে পা রাখলো। মাহবুবা সুলতানা খাবার বেড়ে টেবিলে সাজিয়ে রাখছিলেন আর বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছিলেন। মেহেক চেয়ারে বসে খাবার নাড়াচাড়া করছিল। তখনই উদ্যান ফুল উর্বির সাথে আবেশকে দেখে মাহবুবা সুলতানা আনন্দিত হয়ে গেলেন। সাহস করে এগিয়ে গেলেন ছেলের দিকে। আবেশ প্রতিক্রিয়া করছে না দেখে তিনি ছেলের বাহু জড়িয়ে ধরলেন। বাবা আমার। আবেশ জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে রইল। মাহবুবা সুলতানা ছেলেকে নিয়ে টেবিলে বসিয়ে দিলেন। সবাই একত্রে খেতে বসলো। ফুল বারবার উদ্যানের দিকে ঝুঁকে জিজ্ঞেস করছিল তার কিছু লাগবে কিনা। মাহবুবা সুলতানা দেখলেন ফুল উদ্যানের প্লেটের ভাতের সাথে শুধু চিকেন দিয়েছে। তিনি আসন ছেড়ে আবেশের পাতে ইলিশ মাছ তুলে দিয়ে উদ্যানের পাতেও দিতে উদ্যত হলেন। পরপরই ফুল তড়িঘড়ি করে বলল, আমি সরিষাতে ওনার অ্যালার্জি আছে। মাহবুবা সুলতানা সর্ষে ইলিশের বাটিটা রেখে মাংসের বাটিটা হাতে তুলে নিলেন। ঘন ঝোল থেকে মাংস তুলে উদ্যানের প্লেটে দিতে যাবেন। ফুল আবারও বাধা দিয়ে বলল, ওটা নাগামরিচ দেওয়া হয়েছে মামি, উনি অতিরিক্ত ঝাল খেতে পারেন না। মাহবুবা সুলতানা নিজের আসনে বসে পড়লেন। উদ্যানকে খাবার বেড়ে দেওয়ার স্বাদ আপাতত মিটে গেছে তার, অথচ তিনি জানতেনই না উদ্যানের কিসে অ্যালার্জি আছে বা উদ্যান কোন কোন খাবার খেতে পারে না। অন্যদিকে আবেশের ব্যাপারে সব জানেন তিনি। উদ্যান নির্বিঘ্নে খাবার খাচ্ছে। আবেশ এক দৃষ্টে ফুলের দিকে তাকিয়ে আছে। ফুল উদ্দেশ্যহীনভাবে তাকাতেই তাদের চোখাচোখি হয়ে যায়। ফুল হালকা হেসে মাথা নিচু করে নেয়, কিন্তু আবেশ পুরোটা সময় তার দিকেই তাকিয়ে থাকে। খাবার শেষ করে উদ্যান আগেভাগেই নিজের রুমে চলে গেল। আবেশকে একটু ভারসাম্যপূর্ণ হতে দেখে মেহেকের মনে প্রশান্তি বয়ে গেল। দৃশ্যটা এখন এমন যে ফুল প্লেটের দিকে তাকিয়ে আছে, আবেশ আছে তার দিকে তাকিয়ে, আর মেহেকের দৃষ্টি আটকে আছে আবেশের উপর। উর্বি নিবিষ্ট চোখে তাদের পরখ করেই চলেছে। ফুল কোনো মতে খাবার শেষ করে কিচেনে চলে গেল। ওর পিছু পিছু গেল উর্বিও। একে একে উঠে গেলেন মেহেক আর মাহবুবা সুলতানাও। সবশেষে আবেশ ধীর স্থিরভাবে হাত ধুয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এরই মধ্যে মেহেক হাতে কতগুলো ঔষধ নিয়ে ঝট করে ছুটে এলো। সেগুলো আবেশের দিকেই বাড়িয়ে দিল। এগুলো খেয়ে নাও আবেশ ভাই। নিস্পন্দন দৃষ্টিতে আবেশ তাকালো তার দিকে। পরক্ষণেই তার চোয়াল শক্ত হয়ে গেল। কেমন যেন রুষ্ট স্বরে বলল, মেহেক, তুই? হকচকিয়ে গেল মেহেক। বুঝতে পারল লাইটের আলোয় আবেশ তাকে চিনে ফেলেছে। বিষয়টা ভালো লাগলো তার। মনে হলো কত যুগ পর যেন আবেশ তার নাম ধরে ডেকেছে। হ্যাঁ আবেশ ভাই, এগুলো তোমার রাতের ওষুধ, খেয়ে নাও। আবেশ তার বাড়িয়ে রাখা হাত সরিয়ে দিল। ফুল এসে গেছে, এখন আর ঔষধের প্রয়োজন নেই আমার, এমনিতেই সুস্থ হয়ে যাব।
মেহেকের উজ্জ্বল হয়ে ওঠা মুখটা নিমিষেই অন্ধকারে ছায়া পড়ল। আবেশ তাকে পাশ কাটিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। গরম পানিতে চা পাতা দিয়ে অপেক্ষা করছিল ফুল। অর্বি তার গা ঘেঁষে দাঁড়িয়ে বিড়বিড় করলো, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছিলাম। চুলা থেকে সসপ্যান নামিয়ে কাপে চা ঢালতে ঢালতে ফুল প্রত্যুত্তর করলো, তুমি দেখেছিলে তাকে, তাই চেনা চেনা লাগছে। কোথায় দেখেছিলাম? আমাকে নিতে সে থানায় গিয়েছিল, সেখানেই দেখেছিলে। অর্বি আর কোনো প্রশ্ন করলো না, তবে নিজ মনেই সে পুরনো স্মৃতিগুলো হাতড়াতে লাগলো। ফুল উদ্যানের ঘরে পা রাখতেই দেখলো ঘরটা শূন্য, তবে ওয়াশরুম থেকে ভেসে আসা পানির শব্দ জানান দিচ্ছে লোকটা ভেতরেই আছে। সে চাইলো এই সুযোগে চায়ের কাপটা রেখে দ্রুতই সরে পড়তে, কিন্তু ভাগ্য আজ তার সহায় হলো না। কাপটা টেবিলের ওপর নামিয়ে রেখে যেই না ঘুরল, অমনি উদ্যান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ফুল তাকে পাশ কাটিয়ে দরজার দিকে এগোতে চাইলো, কিন্তু উদ্যান শক্ত প্রাচীর হয়ে তার পথ আগলে দাঁড়ালো। কয়েকবার ডানে বামে সরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফুল খানিকটা বিরক্ত হওয়ার ভান ধরে বলল, সরে দাঁড়ান, পূর্বী আপুকে বলে এসেছি 2 মিনিটে চলে আসবো। উদ্যান আচানক ফুলের চুলে থাকা ক্লাচারটা খুলে ফেলল। বাঁধনহারা কালো মেঘের মতো মসৃণ চুলগুলো মুহূর্তেই ফুলের পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। উদ্যান আরও কাছে এগিয়ে এলো। ফুলের কানের পাশ দিয়ে হাত গলিয়ে তাকে নিজের নিবিড় সান্নিধ্যে টেনে নিল সে। ঘাড়ের ভাঁজে মুখ গুজে গভীর এক দীর্ঘশ্বাস টেনে মাতাল কণ্ঠে শুধালো, গায়ে কি মাখা পেটাল? এমন গ্রান আসে কোত্থেকে? ফুল চোখ বুজে ক্ষীণ স্বরে মিনতি করল, ছাড়ুন প্লিজ, দরজা খোলা আছে। কত অপেক্ষা করাবে আর আমাকে? বুঝতে পারছো না কতটা প্রয়োজন তোমাকে? ফুল নিজেকে সামলে নিয়ে ধীর গলায় বলল, আমি তো চেয়েছিলাম প্রয়োজনীয় হয়ে উঠতে, আরো বেশি প্রয়োজনীয় হয়ে উঠতে চাই। অতিরিক্ততা কখনোই ভালো নয় পেটাল। বেশি অপেক্ষা করে কাছে এলে কিন্তু সামলাতে পারবে না আমাকে। আর মাত্র কয়েকটা দিন সবর করুন। উদ্যান কথা না বাড়িয়ে ফুলের ওষ্ঠা ধরে শুষ্ক চুম্বন এঁকে দিল। তারপর চায়ের কাপটা হাতে নিয়ে আয়েশ করে খাটের ওপর বসলো। চুমুক দিয়ে হঠাৎ প্রশ্ন করলো, আমার কোন খাবারে অ্যালার্জি আছে, কোন খাবার খেতে পারি না, তা তুমি জানো কিভাবে? ফুল একটু ভাব নিয়ে বলল, আমাকে একসময় নিজের পার্সোনাল মেইড বানিয়ে রেখেছিলেন মিস্টার মাস্টার, ভুলে যাবেন না সেটা। উদ্যান স্থির দৃষ্টিতে কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে রইল, তারপর গম্ভীর গলায় বলল, তুমি আমাকে মিস্টার বা মাস্টার বলে রাখবে না পেটাল। ফুল তখন ব্যস্ত ছিল নিজের অবাধ্য চুলগুলো আবার ক্লাচার বন্দি করতে। সে না তাকিয়েই পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তো কি বলে ডাকবো, মনস্টার নাকি দানব? দেখো, আমি মজা করছি না। তোমার অ্যাড্রেস করার স্টাইল ভালো লাগে না আমার, তাই নিজের ভালো লাগাতেই পরিণত করতে চাইছি। তাছাড়াও তোমার ডাক শুনে কেমন যেন পরপর লাগে। আবেশকে যেমন তুমি করে বলো, আমাকে তো বলতে পারো। দূরত্ব কমাতে চাওয়ার কোনো চেষ্টাই নেই তোমার মধ্যে। আপনাকে তুমি করে বলা সম্ভব নয় মিস্টার মাস্টার। উদ্যান ছোট ছোট চোখে তাকালো। মেয়েটা যে তাকে ইচ্ছে করেই বিরক্ত করতে চাইছে সেটা সে বেশ বুঝতে পারছে, তাই সে চাপা গলায় সতর্ক করলো। দেখো, রাগিও না আমায়। ফুল এবার ভয় পাওয়ার ভান করে বলল, ও বাবা, রেগে যাচ্ছেন বুঝি? রাগের কি আছে বলুন? আপনি বয়সে হোক বা উচ্চতায় হোক, আমার ঢের বড় আপনি। আমি আর কিভাবে আপনাকে ডাকতে পারি বলুন? আপনিই বলুন। এজ ওর হাইট ডাজন্ট ম্যাটার পেটাল। তুমি আমার ওয়াইফ। তুমি করে নাই বা বললে, অ্যাটলিস্ট নাম ধরে তো ডাকতেই পারো, তাই না? ওসব বিদেশি কালচার মাস্টার। ও সরি মাস্টার, আমাদের দেশের স্বামীর নাম ধরে ডাকলে লোকজন অনায়াসে বেয়াদবের তকমা লাগিয়ে দেবে। উদ্যান চট করে চায়ের কাপটা পাশে রেখে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে ফুলের দিকে অগ্রসর হতে হতে বলল, তুমি আমার চেয়ে অন্যদের কথা বেশি বড় করে দেখছে। ফুল ধাতমতো খেয়ে গেল। হঠাৎ কি হলো আপনার? আমার সম্বোধন করা নিয়ে কেন পড়লেন? তোমার ডাকের স্টাইলে মনে হচ্ছে আবেশ তোমার বেশি আপন, তাই আমি চাইছি ওর থেকে এগিয়ে থাকতে। তুমি ওর নামের সাথে ভাই যোগ করে ডাকো, তাই আমাকে শুধু নাম ধরে ডাকবে। কে ডাকবে তো? ফুল ভয়ে ভয়ে সায় জানিয়ে পিছিয়ে যেতে চাইলো, কিন্তু উদ্যান ততক্ষণে তার দুই বাহু শক্ত করে আঁকড়ে ধরেছে। এক ঝটকায় তাকে নিজের বুকের কাছে টেনে নিল সে। ফুলের তুলতুলে গালে নিজের খসখসে আঙুলের ডগা বুলিয়ে নেশালো কণ্ঠে বলল, ডাকো, তবে নাম ধরে ডাকো। ফুল সম্মোহনী কণ্ঠে ঠোঁট নাড়ালো। উদ্যান। বলাই সার। মুহূর্তের মধ্যেই উদ্যানের চেহারার ভঙ্গি বদলে গেল। সে ক্রুদ্ধভাবে
ফুলের দুই গাল চেপে ধরলো। তোয়াল শক্ত করে হিসিয়ে বলল, আমার নাম তেহজিব খানজাদা। আমাকে তেহজিব কিংবা তেহ বলে ডাকবে, আর কখনো ভুলেও এই নামটা উচ্চারণ করবে না। উদ্যান আঙ্গুলের নির্দয় চাপে ফুলের মনে হলো তার গালের হাড় বুঝি এখনই শুকিয়ে যাবে। সে যন্ত্রণায় ছটফটিয়ে উঠে উদ্যানের হাত সরানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠল। উদ্যান ছাড়ল না, বরং আরো চাপ বাড়িয়ে দিয়ে আওড়ালো। ডাকো। তীব্র যন্ত্রণায় চোখ ফেটে জল আসার উপক্রম হলো ফুলের। সে অস্পষ্ট স্বরে কোনো মতে উচ্চারণ করল। তেজি। কাঙ্ক্ষিত নামটা শুনতেই উদ্যান ঝট করে হাত সরিয়ে নিল। ফুলের লাল হয়ে যাওয়া গাল চোখে পড়তেই নিজের হাতের দিকে তাকালো সে। ফুল উল্টো ঘুরে প্রস্থান করতে নিলে উদ্যান দ্রুত গতিতে ফুলের সামনে গিয়ে দাঁড়ালো। খটখটে স্বরে আওড়ালো, সরি পেটাল, তোমাকে হার্ট করার কোনো ইন্টেনশন ছিল না আমার। ফুল উদ্যানের দিকে তাকালো না পর্যন্ত। গাল দুটো তখনও ব্যথায় টনটন করছে, কান জোড়ায় ঝিম ধরে গেছে। ফুল তাকে এড়িয়ে চলে যেতে চাইলো, কিন্তু উদ্যান নাছোড়বান্দা। ফুলের কবজি আলতো করে ধরে কণ্ঠস্বর যথাসম্ভব নমনীয় করার আপ্রাণ চেষ্টা করে বলল। ক্ষমা করে দাও। ফুল সন্তর্পণে চোখের কোণে জমা জলটুকু মুছে নিয়ে ধরা গলায় বলল, মামি আর মা আপনাকে ওই নামেই উল্লেখ করতো, তাই আমিও সেই নামেই ডেকে অভ্যস্ত। উদ্যান চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমি এই নাম শুনে অভ্যস্ত নই পেটাল। আমি তেহজিব, সেই নামই ডাকবে। সামান্য নামে কি আসে যায়? মামি আর মাও তো আপনাকে ওই নামেই ডাকে সব সময়, তখন কিছু বলেন না কেন? উদ্যানের চোখ মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করলো। চাপা গলায় বলল, কই, আমি তো কখনো খেয়াল করিনি। হ্যাঁ, একবার করেছিলাম, তখন মনে হয়েছিল ভুল করে ডেকে ফেলেছে। আপনি এবার ভেবে দেখুন চারপাশের মানুষগুলোর প্রতি আপনি ঠিক কতটা উদাসীন। উদ্যান কথা বাড়াতে চাইল না। বাদ দাও সব, আমি এক্সট্রিমলি সরি। বিড়বিড় করতে করতে উদ্যান ফুলের মুখখানা দু হাতে তুলে ধরলো। টপাটপ চুমু বসিয়ে দিল ফুলের দুগালে। ফুল আর রাগ ধরে থাকতেই পারল না, স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ঠিক আছে, এবার অন্তত যেতে দিন আমায়। উদ্যান পথ ছেড়ে সরে দাঁড়াতেই ফুল রুম ত্যাগ করলো। উদ্যান তার চলে যাওয়ার পানে ভাবলেই সীন চোখে চেয়ে রইল। পরদিন বিকেলবেলা আবেশ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে যখন সে ভাবনার নদীতে গা ভাসিয়েছিল, ঠিক তখনই একাধিক পায়ের শব্দেই সচকিত হয়ে উঠল সে। হাতের অর্ধেকটা সিগারেট ফেলে দিয়ে সে রুমে ফিরে আসতেই দেখলো ফুল এসেছে, সঙ্গে উর্বি, মেহেক আর উদ্যানও আছে। চলো আবেশ ভাই, আমরা বাইরে ঘুরতে যাব। ফুলের উচ্ছ্বসিত আহ্বানে আবেশ ক্ষণিকের জন্য থমকে গেল। তারপর অন্যমনস্কভাবে মাথা নেড়ে বলল, হাত মুখ ধুয়ে আসছি, তোরা হাঁটা ধর। গাড়ির কাছে পৌঁছে আবেশ দেখল ফুল, উর্বি আর মেহেক ইতিমধ্যেই পেছনের সিটে নিজের জায়গা দখল করে নিয়েছে। অজ্ঞতা তাকে উদ্যানের পাশেই সামনের সিটেই বসতে হলো। উদ্যান মিনিট 20 ড্রাইভ করে গাড়িটা বিশাল এক পার্কের সামনে থামালো। এত বড় খোলা আকাশ দেখে উর্বি খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে একটা দোলনায় চড়ে বসলো। বাকিরাও চলে গেল তার পিছু পিছু। ফুল উর্বির পেছনে এসে দোলনায় দোল দিতে লাগলো। মেহেক নিঃশব্দে দাঁড়িয়ে আবেশের মুখভঙ্গি লক্ষ্য করছিল। আবেশকে আজ এতটা স্বতঃস্ফূর্ত দেখে তার মনের কোণে কষ্টের এক তিলতে মেঘ জমে উঠল। সে যা মাসেও করতে পারেনি, ফুল তা মাত্র কয়েকদিনেই করে দেখালো। নিজেকে সান্ত্বনা দিয়ে মেহেক বিড়বিড় করলো, ফুলের বিরহে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন এতে অবাক হওয়ারই বা কি আছে? উর্বি দোল খেতে খেতেই হঠাৎ চিৎকার করে উঠল, ফুল দেখো, হাওয়াই মিঠাই। তুমি খাবে? ফুলের প্রশ্নে উর্বি একটু থমকে গিয়ে বলল, কিন্তু আমার কাছে তো টাকা নেই। ফুল উর্বির কানে কানে ফিসফিস করে দুষ্টুমি মাখা স্বরে বলল, তাতে কি মশলা আছে না, চলো। কথাটা উদ্যান শুনতে না পেলেও ফুলের ঠোঁটের নাড়াচাড়া দেখে ঠিকই বুঝে নিল ফুল কি বলেছে। ফুল সবার কাছে এসে বলল, আবেশ ভাই, মেহেক আর এই যে আপনি উদ্যানের দিকে সোজাসুজি তাকিয়ে বলল সে। সবাই মিলে হাওয়াই মিঠাই খাওয়া যাক। উদ্যান বুকে হাত গুটিয়ে চিরচেনা গম্ভীর গলায় বলল, আরে যে আমি কি ভালোভাবে বলো আগে, তারপর খাওয়া যাবে। ফুল গলা খাকারি দিয়ে বেশ নাটকীয় ভঙ্গিতে বলল, সম্মানিত তেহজিব খানজাদা মহোদয়, গিয়ে ধন্য করুন আমাদেরকে। উদ্যান হাত নেড়ে যাওয়ার ইঙ্গিত দিতেই ফুল উর্বিকে নিয়ে মিঠাইওয়ালার
দিকে হাঁটা ধরলো। উদ্যান এক পলক আবেশের দিকে তাকিয়ে তাদের অনুসরণ করলো। মেহেক দেখলো আবেশ জড় বস্তুর মতো দাঁড়িয়ে আছে। আবেশ ভাই চলো। মেহেকের ডাকে আবেশ নিশ্চল পদক্ষেপে এগিয়ে গেল। মেহেক দীর্ঘশ্বাস ফেলে তার পাশে গিয়ে দাঁড়ালো। আবেশ কেমন যেন অদ্ভুত চোখে একবার দেখে নিল তাকে। মেহেকের মনে হলো আবেশ তাকে কোনো এক অজানা কারণে সহ্য করতে পারছে না। ফুল একে একে সবার হাতে রঙিন হাওয়ায় মিঠাই ধরিয়ে দিল। আবেশের দিকে বাড়িয়ে দিতেই সে নিরুত্তাপ গলায় বলল, টাকা আনতে মনে ছিল না। ফুল অপ্রস্তুত হয়ে পড়ল পরিস্থিতি সামাল দিতে। উদ্যান পকেট থেকে মানি ব্যাগ বের করে মিঠাইওয়ালার হাতে 200 টাকার নোট ধরিয়ে দিল। ফুল আবারও সারতে গেল ঠিকই, কিন্তু আবেশের পাথরের চেহারার দিকে তাকিয়ে আর সাহস পেল না। সেটা উর্বির হাতে গুছিয়ে দিয়ে বলল, এটাও তুমিই খেয়ে নাও। মেহেক পুরো বিষয়টা লক্ষ্য করে নিজেরটাও উর্বিকে দিয়ে দিল। উর্বি না করলো না। আবেশ অনহ নিয়ে গাড়ির দিকে চলে গেল। মেহেকও ম্লান মুখে তার পিছু নিল। ফুল কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। একই সাথে খারাপও লাগলো তার। অস্বস্তি কাটাতে সে উদ্যানের দিকে ফিরে মিষ্টি হেসে বলল, ধন্যবাদ ফর হাওয়াই মিঠাই। আর ওদের ব্যবহারে কিছু মনে করবে না, হ্যাঁ? উদ্যান কাজ ঝাঁকিয়ে তার ছেলে সুরে জবাব দিল, হ্যাঁ, কি মনে করব? এমন ভান করলো যেন আমার কাছে কোনোভাবেই দায়বদ্ধ না ওরা, অথচ আমারই বাড়িতে দিন কাটাচ্ছে। আবেশের কথার কী বা বলবো, শালা অকৃতজ্ঞ। ফুলের চোখ বড় বড় হয়ে গেল। কি বলে? উদ্যান গাছাড়া ভাব নিয়ে বলল, অবাক হচ্ছে কেন? নিজে যখন ভাই ভাইটাকে দম ফুরিয়ে ফেলো তখন কিছু হয় না, আর আমি সারা বললেই দোষ? ফুল ফিক করে হেসে ফেলল। উদ্যান খানিকটা অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে লাগলো। নাক কুচকে সংশয়ের সুরে শুধালো, আমি কি ভুল কিছু বলে ফেললাম? বউয়ের ভাই কি শালা হয় না? পাশে থাকা উর্বি মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ, শালাই হয়। উদ্যান এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুক ফুলিয়ে বলল, ফুল ঠোঁট চেপে হাসি আটকে নিল। এক পা সামনে বাড়িয়ে আরো উদ্যানের দিকে ফিরল সে। প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরক্ষণে উদ্যানের সামনে হাত পাতল সে। উদ্যান ভ্রু কুচকে প্রশ্ন করলো। হোয়াট? ফুল আমতা আমতা করে বলল, কিছু টাকা লাগবে। টাকা দিয়ে কি করবে? আজ আবেশ ভাইয়ের জন্মদিন, একটু সেলিব্রেট করতাম আর একটা গিফট কিনতাম। উদ্যান বিনা বাক্যে মানিব্যাগ থেকে ক্রেডিট কার্ড বের করে এগিয়ে দিল। ফুল কার্ডটা না নিয়ে বলল, ক্যাশ দিলে ভালো হয়। আসলে কার্ড ইউজ করতে গেলে আবেশ ভাই বুঝে যাবে এগুলো আপনার টাকা। উদ্যানের মেজাজ কিছুটা চলল। হ্যাঁ তো, আমার টাকা দিয়ে যখন করবে তখন বুঝে গেলে কি আমার অনিষ্ট হয়ে যাবে? ফুল দোনামোনা করে নিচু স্বরে বলল, দেখলেন না মাত্র কেমন ব্যবহার করলো, হয়তো নিতে চাইবে না। উদ্যান বিরক্তিতে নিজের মুখ টিপে ধরল। তারপর মানিব্যাগে যত ক্যাশ ছিল সবটাই ফুলের হাতে গুজে দিল। ফুল তড়িঘড়ি করে টাকাগুলো পার্সের ভেতর ঢুকিয়ে নিল। মুখ নামিয়ে বিড়বিড় করে বলল, বাড়িতে ফিরে আপনার সব পাওনা মিটিয়ে দেব। উদ্যান তার কথা শুনে না শোনার ভান করে গাড়িতে গিয়ে বসলো। গাড়িটা এবার গিয়ে থামলো এক বিলাসবহুল রেস্টুরেন্টের সামনে। আবেশ প্রথমে কিছুই বুঝতে পারল না। মেহেক, ফুল আর উর্বি তিনজনে মিলে উদ্যান আর আবেশকে একটা টেবিলে বসিয়ে রেখে কাউন্টারে গেল খাবার অর্ডার করতে। আবেশের সম্পূর্ণ মনোযোগ ফোনের স্ক্রিনে নিবদ্ধ ছিল। উদ্যান ভীষণ একঘেয়েমি বোধ করতে লাগলো। সে চারপাশটা একবার দেখে নিল। ফুল নিজের কাজে ব্যস্ত। এই সুযোগে লোকচক্ষুর আড়ালে সে ধীর পায়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে গেল। মিনিট কয়েক পরেই ফুল একটা বাটার স্কচ বার্থডে কেক এনে আবেশের সামনে রাখলো। কেক দেখে অবাক চোখে তাকালো আবেশ। পরক্ষণে মেহেক আর ফুল স্বরে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি টু বার্থডে ইউ। টু ইউ হ্যাপি আবেশ ভাই, বার্থডে হ্যাপি ডিয়ার বার্থডে আবেশ টু ভাই। ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস বার্থডে অফ দ্য টু ডে ইউ। আবেশ ভাই। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে আবেশ ভাই। ফুলকে হাসতে দেখে আবেশের মুখে অনায়াসে আলোকিত হয়ে উঠল। একই সঙ্গে ফুল তার জন্মদিন মনে রেখেছে, যেখানে তার নিজেরই এই ব্যাপারে হুঁশ ছিল না। ভাবনাটা তার হৃদয়ে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি এনে দিল। আবেশ মুগ্ধ কণ্ঠে শুধালো, তোর মনে আছে ফুল? মেহেকের মুখটা চুপসে গেল। ফুল হ্যাঁ বা না কিছুই বলল না। তার চোখ তখন অন্য কাউকে খুঁজছে। উদ্যানকে কোথাও দেখতে না পেয়ে সে বিচলিত কণ্ঠে বলল, উনি কোথায়? আবেশের হৃদয়ে জমে ওঠা ভালো লাগাটুকু নিমিষেই কর্পূরের মতো উবে গেল। মেহেক শুষ্ক গলায় বলল,
আশেপাশে আছে হয়তো কোথাও। উর্বি তখন অধৈর্য হয়ে সামান্য লাফিয়ে উঠে বলল। চলো চলো তাড়াতাড়ি কেক কেটে ফেলি। ফুল মাথা নেড়ে অসম্মতি জানালো। না উর্বি আপু, ওনাকে রেখে কেক কেটে ফেলে একদমই ভালো দেখাবে না। তোমরা বসো, আমি গিয়ে খুঁজে আনছি ওনাকে। ফুল যেই না পা বাড়ালো অমনি উদ্যান থেকে উদয় হয়ে তার পথ আগলে দাঁড়ালো। কিছু একটা চিবোতে চিবোতে বলল। এসে গেছে, এসে গেছে, আর খুঁজতে যেতে হবে না। উদ্যানের জীবনের ভঙ্গি দেখে ফুলের কপালে শুষ্ক ভাঁজ পড়ল। কি খাচ্ছেন? উদ্যান জীবনও থামিয়ে ঠোঁট নাড়ল। চুইংগাম খাবে নাকি? ফুল হকচকিয়ে গেল। দ্রুত নিজেকে সামলেই টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল। না ধন্যবাদ, আপনিই খান। আবেশের কেক কাটার ইচ্ছে ধুলোয় মিশে গেলেও ফুলের মন খারাপ হয়ে যাবে ভেবে সরাসরি না করে দিতে পারল না। ফোনটা অযত্নে টেবিলের ওপর রেখে প্রশ্ন করল। কেকটা কে অর্ডার করেছে? ফুল ফটাফট জবাব দিল। আমি কিনেছি আবেশ ভাই। কেন, তোমার পছন্দ হয়নি? আবেশ মাথা নেড়ে বলল। খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ ফুল, আমার জন্মদিন মনে রাখার জন্য। শেষের কথাটা সে বেশ জোর দিয়ে উদ্যানের চোখের দিকে তাকিয়ে বলল। উদ্যান অবশ্য কোনো প্রতিক্রিয়াই দেখালো না, শুধু অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। কেক কখন কাটা হবে? উর্বির কণ্ঠে এবার স্পষ্ট বিরক্তি ঝরে পড়ল। ফুল দ্রুত কেক কাটার ছুরিটা আবেশের সামনে এগিয়ে দিল। আবেশ আসন ছেড়ে উঠে দাঁড়ালো। এক টুকরো কেক কেটে নিয়ে ফুলের ঠোঁটের সামনে ধরতেই চারপাশের মহল বদলে গেল। ফুল দ্বিধাগ্রস্ত হয়ে ঘাড় বাঁকিয়ে উদ্যানের দিকে তাকিয়ে দেখল দানবটা বিশ্লেষণী দৃষ্টিতে তাদের কর্মকাণ্ডই অনুধাবন করছে। ফুলের চোখে ফুটে ওঠা অস্বস্তি আবেশের চোখে ধরা পড়ল। সে হঠাৎ একগাল হেসে কেকটুকু নিজের মুখে পুড়ে নিল। যদিও সে কোনো প্রকার স্বাদ অনুভব করতে পারল না, তবুও মুখে মেকি তৃপ্তি ফুটিয়ে বলল। ইটস ডিলিশাস, হ্যাপি বার্থডে টু মি। চটপট উইশ করে নি। হাত দুটো একত্র করে চোখ বন্ধ করলো আবেশ। বিড়বিড়িয়ে কোনো একটা উইশ করে চোখ খুলল। তারপর শান্ত গলায় বলল। বাড়িতে যাওয়া যাক, মম নিশ্চয়ই আজ স্পেশাল কিছু রান্না করবে আমার জন্য। মেহেকের চোখে বিস্ময় জেগে উঠল। আবেশ যেন এক যুগ পর মায়ের কথা স্মরণ করেছে বলে মনে হলো। ফোনটা মুঠোয় পুড়ে দরজার অভিমুখে রওনা হলো আবেশ। মেহেকও তার অনুগামী হলো সঙ্গে সঙ্গেই। সবাই চলে গেলেও উর্বি কেক না খেয়ে যেতে রাজি হলো না। ফুল ছুরি দিয়ে কেক কেটে একটা বড় টুকরো বের করে হাতে ধরিয়ে দিতেই উর্বির চোখ ঝিলমিলিয়ে উঠল। আবেশের বাড়িতে ফেরার তাড়া থাকলেও ফুলের কথায় উদ্যান তাদের নিয়ে একটা মিউজিক স্টোরে ঢুকলো। কেউ অবশ্য ফুলকে কোনো প্রশ্ন করলো না। বলা বাহুল্য, প্রত্যেকে নিজ নিজ ভাবনার জগতে বিচরণ করছে। ফুল একাই দোকানে ঘুরে ঘুরে একটা চমৎকার গিটার পছন্দ করলো। দ্রুত বিল মিটিয়ে সে গিটারটা আবেশের দিকে বাড়িয়ে দিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল। আবেশ ভাই, এই নাও, এটা আমার তরফ থেকে তোমার জন্মদিনের উপহার। আবেশের ধ্যান ও মগ্নতায় ছেদ ঘটে। ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকে গিটারের দিকে। শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলো। এত টাকা তুই কোথায় পেয়েছিস ফুল? ছিল আমার কাছে, তোমার পছন্দ হয়েছে কিনা তা জানতে চাইবো না। কাউকে কিছু দিলে নিজের পছন্দে দিতে হয়, খুব বেশি অপছন্দ হলে পরে এসে চেঞ্জ করে নিয়ে যেও। আবেশের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। বোধ বুদ্ধি সব যেন হারিয়ে ফেলেছে সে। বুঝে উঠতে পারল না এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত। তার স্থবিরতা দেখে ফুল একটু আদরে গলায় বলল। আরে ধরো না, এটা খুব ভারী, হাত ব্যথা হয়ে গেল। আবেশ ধরতে গিয়েও ধরল না সেটা। চোখ নামিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল। আমি নিতে পারবো না ফুল, এমনিতে অনেক ঋণী হয়ে আছি, আরও ঋণের বোঝা চাপিয়ে দিস না। ফুলের হাসি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গেই। আফসোস হতে লাগলো আবেশের। সে কষ্ট দিতে চায়নি ফুলকে। আরও কোমলভাবে প্রত্যাখ্যান করার ভাষা জানা ছিল না তার। ফুল একটু সময় নিয়ে কাপা স্বরে বলল। তুমি নিশ্চিন্তে নিতে পারো আবেশ ভাই, এটা আমি তোমাকে উপহার হিসেবে দিয়েছি, কারো কাছে ঋণী হবে না তুমি। বিশ্বাস করতে পারো তুমি আমায়। আবেশ কিছু বলতে উদ্যত হতেই ফুল ব্যথিত কণ্ঠে উগরে দিল। আমি তৃতীয়বার আর নিতে বলবো না তোমায়, তো এবার নাকচ করার আগে ভেবে নাও। ফুলকে ফিরিয়ে দেওয়া দুঃসাহস দেখাতে পারল না আবেশ। মেয়েটার চোখে ইতিমধ্যেই অশ্রুকণা জমেছে। সে পারবে না তার চোখের জলের কারণ হতে। অবশেষে সব দ্বিধা ঝেড়ে ফেলে সে কাপা কাপা হাতে নিজের প্রিয় মানুষটার থেকে উপহারটা নিয়ে নিল। ফলস্বরূপ এক চিলতে হাসির রেখা ফুটে উঠল ফুলের ঠোঁটের কোণে।
বাড়িতে ফেরার পথটুকু কেটে গেল নির্বিঘ্নেই। গাড়ি থেকে নেমে উদ্যান কারোর জন্য অপেক্ষা করলো না, দীর্ঘ কদমে হেঁটে ওপরে চলে গেল। ফুল, মেহেক আর উর্বি পাশাপাশি হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমের কাছাকাছি আসতেই ফুল নিচু গলায় মেহেকের দিকে তাকিয়ে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেহেক। আজ যে আবেশ ভাইয়ের জন্মদিন, সেটা সময় মতো মনে করিয়ে না দিলে খুব খারাপ হতো। মেহেক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভেবেছিলাম তুমি আবেশ ভাইয়ের জন্মদিন উপলক্ষে এসেছো। ফুল নিজের জুতোর দিকে তাকিয়ে ধীর স্থির পায়ে হাঁটতে লাগলো। তার কণ্ঠস্বর হঠাৎ কেমন যেন ভারাক্রান্ত হয়ে এলো। আমি জানতাম আগস্টের 15 তারিখে আবেশ ভাইয়ের জন্মদিন, কিন্তু এবার জন্মদিন তো দূরের কথা, এখন যে আগস্ট মাস চলছে সেটাও মনে ছিল না আমার। মেহেক তাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, যাক, তোমার গিফট দেওয়ার আইডিয়াটা দারুণ ছিল। আগে থেকে প্ল্যান না থাকায় একটু বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম, তবে তুমি কিন্তু তোমার কিনে রাখা গিফটটা তাকে দিতে ভুলো না। মেহেক আলতো করে মাথা নাড়ল। কথা বলতে বলতে তারা উর্বিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আবেশ তাদের পিছু পিছু সিঁড়ি পর্যন্ত এসেছিল ঠিকই, কিন্তু উপরে ওঠার শক্তি পেল না। তাদের কথোপকথন শুনে কেমন যেন শক্তি হারিয়ে ফেলেছে সে। ধপ করে সে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিল। উদ্যান শাওয়ার নিয়ে রুমে ফিরে দেখলো ফুল তার বিছানার ওপর বসে আছে। সে আবারও ওয়াশরুমে গিয়ে তোয়ালে এনে চুল মুছতে লাগলো। ফুল গোপনেই তপ্তশ্বাস ফেলে একটা ক্ষুদ্র জিনিস বেডসাইড টেবিলের ওপর রেখে বলল, এটা আপনি নিয়ে নিন, আশা করি এতে আপনার আজকের পাওনা মিটে যাবে। উদ্যানের ললাটে বিরক্তির ভাঁজ পড়ল। তোয়ালিটা কাঁধে ফেলে দ্রুত পদক্ষেপে এগিয়ে এসে টেবিলের ওপর দৃষ্টি নিবদ্ধ করতেই তার চোখ আটকে গেল একটি ধপধপে শ্বেত পাথরের আংটি, যার ওপর হীরা খচিত সূক্ষ্ম ফুলের নিপুণ কারুকাজ। উদ্যান প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। তুমি ওটা আমাকে দিয়ে দিচ্ছ? ফুল হ্যাঁসূচক মাথা নাড়ল। উদ্যান তাচ্ছিল্যের সুরে বলল, যদি দিতেই হয় তাহলে ওর পেছনে আমার যত টাকা অপচয় হয়েছে সব ফিরিয়ে দিতে বলো গিয়ে। ফুলের মেজাজ এবার চড়ে গেল। সে কড়া গলায় বলল, দেখুন, একদম ছোট লোকগিরি দেখাবেন না। নিউজে দেখেছি আপনি অনেক দাতব্য সংস্থায় দান করেছেন। এত ছোট মন নিয়ে দান করেছেন, বিষয়টা ভাবিয়ে তুলছে আমায়। উদ্যান প্রত্যুত্তরে তাকে শাসিয়ে বলল, ছোট লোকে তুমি দেখাচ্ছ, ওটা নিয়ে এক্ষুনি বের হও। এত রুক্ষ ভাষায় কথা বলার কি আছে? ভালোভাবে বললেই তো হয় যে আপনি নিজেই আবেশ ভাইকে ওটা গিফট করতে চাইছেন। উদ্যানের চাউনি মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে উঠল। আমি ওকে গিফট করতে চাইছি। হাউ রিডিকিউলাস। আংটিটা নিয়ে গিয়ে ফুল উদ্যানের মুঠোয় জোর করে পুড়ে দিল। একরাশ বৃতৃষ্ণা নিয়ে বলল, হ্যাঁ, আমি জানি তাকে গিফট করার কোনো ইচ্ছে নেই আপনার, সেই জন্যই আপনার পাওনাটা আমি কড়ায় গন্ডায় বুঝিয়ে দিলাম। ফুল প্রস্থান করার জন্য পা বাড়ালো। উদ্যান হাতের আঙ্গুলগুলো মেলে দৃষ্টি নিক্ষেপ করতে আংটিটার কারুকাজ স্পষ্ট হয়ে উঠল। তৎক্ষণাৎ মানুষ পটে হানা দিল এক পুরনো ঘটনার অপভ্রংশ। অবচেতন মনেই ডেকে উঠল, পেটাল, তোমাকে এটা কে দিয়েছিল জানো? আকস্মাৎ এই প্রশ্নে ফুল থমকে দাঁড়ালো। পেছন ফিরে সহজ গলায় বলল, জানবো না কেন, মা দিয়েছে। উদ্যান মাথা নেড়ে দ্বিমত পোষণ করলো। শীতল কণ্ঠে বলল, ভুল জানো তুমি। ফুলের চোখ দুটো ছোট হয়ে এলো। তবে কে দিয়েছে? দাদাভাই দিয়েছিলেন। ফুল আকাশ থেকে পড়ল। তিনি কিভাবে দিয়েছেন? আমি ছোট থাকতেই তো তিনি মারা গেছেন। উদ্যানের মুখটা কেমন যেন পাংশুটে হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল সেই দিনটা, অতীত। দাদাভাই, আপনি আমার চেয়ে ওই ডাইনাটাকে বেশি স্নেহ করেন, তাই না? কিশোর উদ্যানের সোজাসুজি প্রশ্নে দাদাভাই চমকে উঠল। চোখে মুখে ধমকের রেশ ফুটে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিলেন তিনি। শান্ত গলায় বললেন, দাদা ভাই, উপহার দিয়ে কখনো স্নেহের গভীরতা মাপা যায় না। তাছাড়া এই সামান্য বিষয় নিয়ে মনক্ষুণ্ণ করা তোমার সাজে না। ভুলে যেও না, চারপাশে যা কিছু দেখতে পাচ্ছ তা শুধু মাত্র তোমার। আর ডাইনির অর্থ জানো তুমি? উদ্যান মাথা নেড়ে তড়িৎ বেগে জবাব দিল। হ্যাঁ, এটার মানে খারাপ মেয়ে। দাদাভাই উদ্যানকে টেনে নিজের পাশে বসালেন। পরম মমতায় বললেন, না দাদা ভাই, এটার মানে আরও খারাপ, খারাপের চেয়েও খারাপ। ছোট বাচ্চাদের সাথে ফেরেশতারা থাকে, তাদের উদ্দেশ্য এমন কটু কথা বলতে হয় না। উদ্যানের চোয়াল শক্ত হয়ে এলো। ফুঁসে উঠে বলল, আপনার কাছে তো আপনার মেয়েও খারাপ নয়, শুধু খারাপ ছিল আমার মা। ভুলে যেও না উদার,
সে তোমার মা হওয়ার আগে এই বাড়ির বউ হয়েছে। আমি নিজে তাকে পছন্দ করে এনেছিলাম। কেন এনেছিলেন তাকে? আর কেনই বা কখনো তার পক্ষ নিয়ে কথা বলতে দেখিনি কাউকে? কেন সবাই তাকে খারাপ বলতো? দাদাভাই দীর্ঘশ্বাস ফেলে বললেন। সব জেনে শুনে কেন আজ অবুঝের মতো প্রশ্ন করছো? তাদের কথোপকথনের মাঝেই ড্রয়িং রুমে প্রবেশ করলেন এক নারী, যার কোলে একটি ফুটফুটে বাচ্চা মেয়ে, পরনে গোলাপি রঙের বেবি ফ্রক, মাথার চুলগুলো দুটো ঝুঁটি বেঁধে রাখা, ছোট্ট ছোট্ট আদুরে পা জোড়ায় নূপুর পরানো, তার হাতে ঝিলিক দিচ্ছে একটা চকচকে বস্তু। বাবা, আমি ভেবেছিলাম গিফট বক্সে হয়তো কোনো খেলনা আছে, খুলে দেখলাম আংটি। আপনি ওকে আংটি দিলেন কেন? এইসব পরার বয়স হয়েছে ওর, সাইজ দেখেছেন আংটির? দাদাভাই লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন, নাতনির দিকে তাকিয়ে একগাল হেসে বললেন। খেলনা কি আমার নাতনির কম আছে নাকি? আমি চেয়েছি আমার নাতনিকে খাঁটি হীরা উপহার দিতে, যা সে আজীবন যত্ন করে আগলে রাখবে। তিনি ছোট্ট ফুলের দিকে তাকিয়ে শুধালেন। কি দিদি ভাই, পছন্দ হয়েছে তো? ছোট ফুল কি বুঝলো কে জানে, দু আঙ্গুলে আংটিটা ধরে খিলখিলিয়ে হেসে উঠল। তার হাসির রিনিঝিনি শব্দে পুরো বাড়িটাও যেন একবার নেচে উঠল। ফুলের মা প্রথম উদ্যানকে খেয়াল না করলেও দাদাভাই সরে যেতেই তাদের চোখাচোখি হয়ে গেল। শুকনো ঢোক গিলে তিনি অন্যদিকে পা বাড়াতে চাইলেন, তখনই ঘটল অঘটন। ফুল আংটিটা আচমকা মুখে ঢুকিয়ে নিল। আংটিটা গিয়ে আটকালো ফুলের গলায়। মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গিয়ে কান্না আর আহাজারির শব্দে ভারী হয়ে উঠল। উদ্যান শুধু নির্বিকার চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল মেয়েটা কিভাবে সবাইকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এতটা পেরেশান কাউকে সে বর্তমানে তার মায়ের মৃত্যুতেও হতে দেখেনি। বর্তমান এই যে, কোথায় হারিয়ে গেলেন? উদ্যান বর্তমানে ফিরে এলো, চোখ বুজে একটা লম্বা শ্বাস নিয়ে অবিশ্বাস্য এক প্রস্তাব দিল। রিংটা তুমি আমায় পরিয়ে দেবে পেটাল? ফুলের মুখ হা হয়ে গেল। আপনি তো পুরো ঘটনাটা বললেন না। দাদাভাই দিয়েছিলেন। তখন রিং পরে বয়স হয়নি। তোমার ভাই অ্যাডাল্ট সাইজের বানিয়েছিলেন। ফুল বুঝতে পেরে মৃদু স্বরেও বলল। আংটিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল। আপনার আঙুলে এটা লাগবে বলে তো মনে হয় না। চেষ্টা করে দেখো।